নমস্কার, আপনারা দেখছেন নিউজ হোয়াট অ্যাবাউট এবং আপনাদের সঙ্গে রয়েছে আমি শোভন। এবং আমার সঙ্গে আমরা পেয়ে গেছি আজ কল্যাণী শহরের যিনি শহর সভাপতি তৃণমূল কংগ্রেসের সজল বাবু। সকলের কাছে কিন্তু সজলদা নামে পরিচিত। কিন্তু লোকসভা নির্বাচন গেল, কিরকম ফিলিংসটা ছিল এবছরের লোকসভা নির্বাচন? দেখুন, এবছরের লোকসভা নির্বাচনে আমাদের ফিলিংসটা খুবই খারাপ। মানে আমরা কল্যাণী শহর তৃণমূল কংগ্রেসে যেহেতু আমরা আহ, হেরেছি, সেহেতু মন মানসিকতা সেই দিক থেকে খুব খারাপ। আম, তার বিশ্লেষণ চলছে, কেন হারলাম, কিভাবে যাতে আগামী দিনে আমরা হারের থেকে জয়লাভ করতে পারি, সেইভাবে এগোতে পারি, সেই দিকেই আমরা চিন্তাভাবনা করছি। দেখুন, আমাদের সবাইকে এক ছাতার তলায় নিয়ে আসতে পেরেছি, সেগুলো মানুষ বলবে, কিন্তু আমাদের ব্যাপার, আমরা যেটা সাংগঠনিক দিক থেকে মূল বিষয়টাই হচ্ছে হার আর জিত। সেই ক্ষেত্রে হেরে যাওয়াটার মধ্যে আর কোনো রকম কোনো মানে আহ, কিছু বলে সেটাকে বোঝানো যায় না। আবার নেক্সট যখন কোনো নির্বাচন আসবে, তখন তার জয়লাভ বা যখন তার ফল দেখে আবার আমরা এগোতে পারবো, মনে শান্তিটা পাবো। কিন্তু এখন সেই মানসিক শান্তিটা আমাদের নেই। মানসিক শান্তি নেই, কিন্তু সামনে 26-এ লড়াই, সেই জায়গা থেকে প্রস্তুতি কি শুরু হয়েছে? অবশ্যই অবশ্যই শুরু হয়েছে, শুরু করেছি আমরা। এবং এখন 21শে জুলাই সামনে আমাদের, তারই একটা অঙ্গ। এবং সেই 21শে জুলাইকে কেন্দ্র করে আমরা আজকে আমাদের ওয়ার্ড সভাপতি এবং শাখা সংগঠনের, টাউনের শাখা সংগঠনের সভাপতি এবং নেতৃত্বদের নিয়ে আমরা আহ, আলোচনা করলাম প্রাথমিকভাবে। এবং প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে সেই মিটিং হবে, বুথ স্তরে মিটিংগুলো হবে। এবং আগামী দিনে কল্যাণী টাউনে অনেকগুলো মাইক মিটিং হবে। এই প্রস্তুতি আজকে একটা নেওয়া হয়েছে। হ্যাঁ, 21শে জুলাই কিন্তু আপনাদের কাছে একটা আবেগ, একটা দিন। সেই মঞ্চ থেকে কিন্তু আপনাদের নেত্রী একটা করে গাইডলাইন বেঁধে দেন। এবছরও কিন্তু 21শে জুলাইয়ের আগে পৌরসভাগুলিতে নজর দিতে বলেছেন কিন্তু ভালোভাবে। সেই জায়গায় দাঁড়িয়ে কি আশা করছেন? 21এর মঞ্চ থেকে কি কি আসতে পারে আর নির্দেশিকা? দেখুন, আমরা কোনো কিছু আশা করতে পারি না। দিদি যেটা বলে সেটাই আমরা মেনে চলি এবং চলার চেষ্টা করি সব কর্মীরাই। আহ, অবশ্যই 21শে জুলাই আমাদের আবেগের দিন। এবং সেদিনকে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী আছে তাদেরকে বলতে হয় না, তারা এমনি সেদিনকে ধর্মতলায় হাজির হন। তাও আমাদের দলের তরফ থেকে আমরা সাংগঠনিকভাবে সবাইকে একত্রিত করে একসাথে যাতে আমরা যেতে পারি, সেই পরিকল্পনাটাই আমাদের চলছে। নেত্রী কিন্তু একটা নির্দেশিকা দিয়েছে নবান্ন থেকে, যে বেআইনি যারা ভাবে বসে রয়েছে তাদের উচ্ছেদ করা যায়। এটা নিয়ে কিন্তু বিরোধীরা কটাক্ষ করছে যে পৌরসভায়, বিভিন্ন পৌরসভাগুলোতে লোকসভাতে ফলাফল ভালো হয়নি বলে নাকি এরকম নির্দেশিকা দিয়েছে। এই যে বিরোধীদের এই মন্তব্য প্রসঙ্গে কি বলবেন? হাসি অবশ্য পায়। আমি মনে আছে, এই আপনার রেল লাইনের ধারে একটা জায়গা নিয়ে সেখানে নিজেদের মধ্যে দীর্ঘ আহ, মানে 15 বছর 20 বছর আগে সিপিএমের বসানো লোকগুলোকে নিয়ে একটা গণ্ডগোল হচ্ছিল। সেই জায়গায় গিয়ে আমি উম, ঝামেলাটা মেটাই। এবং সেই সময় এখানকার যে উনি মানে বিধায়ক, তিনি উপস্থিত হয়েছিলেন। একটা বিশাল গণ্ডগোল হয়েছিল। তিনি অভিযোগ করেছিলেন যে আমি নাকি কল্যাণী শহরে জায়গাগুলোকে সব লোক বিক্রি করে বসিয়ে দেওয়া হচ্ছে। তাহলে এটা দুই রকমের কথা হলো না? কল্যাণী বিধানচন্দ্র রায়ের যে স্বপ্নের নগরী, এবং এখানে যারা বসবাস করে তারা শান্তিপূর্ণভাবে থাকার জন্য এখানে আসে। কিন্তু আজকে এটা তো বাস্তব যে কল্যাণী শহরে যেভাবে চারিদিকে মানে দখলদারি হয়েছে, সেই দখলদারি যদি আমরা কোনো কারণে, সে আমি কারোর নামে দোষ দেবো না, আমার নামে অন্য কেউ করেছে। হ্যাঁ, বিগত বেশ কয়েক বছর ধরে, মানে 15-20 বছর ধরে কল্যাণীতে দখলদারি চলছে। সেই 20-25 বছরের উপরে দখলদারিকে যদি এখন মমতা বন্দ্যোপাধ্যায় যদি নেতৃত্বে তিনি বলছেন এই দখলদারি উচ্ছেদ করতে হবে, আর তার এই কথাতে আমরা সাহস পেয়ে আমরা সেইটা যদি কাজ করতে পারি প্রশাসন থেকে আরম্ভ সবাই, তাহলে কল্যাণীর পরিবেশ, কল্যাণীর সাধারণ মানুষ সব থেকে বেশি উপকৃত হবে। তাই এটা তো ভালো কাজ। সুতরাং বিরোধীদের এই কথা কোনো একটা জায়গা থেকে বলছে, পরিষ্কার করার জায়গা যাচ্ছে, তারা যখন আবার কোনো কারণে কোনো গণ্ডগোল হলে তখন বলছে আমরা বসাচ্ছি, আবার আমরা যখন উঠাবার চেষ্টা করছি তখন বলছে এগুলো অভিনয়। সুতরাং এইসব কথা মানুষ নেবে না। আজকে হয়তো আমরা এখানে ফল খারাপ করেছি ঠিক, কিন্তু সারা পশ্চিমবাংলা বুঝিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করেছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে পশ্চিমবাংলার মানুষের
উম, মানে একমাত্র যে উনি একমাত্র সবার জন্য চিন্তা করে সেটা প্রমাণিত করে দিয়েছে। আমরা পারিনি, সেটা আমাদের ব্যর্থতা। কল্যাণী বিধায়কের কথা বললেন, কল্যাণী বিধায়ক কিন্তু সাম্প্রতিক সময় ইন্ডিয়ান অয়েল যে রয়েছে, প্ল্যান্ট রয়েছে, তার সামনে দাঁড়িয়ে ধর্ণা দিচ্ছেন, বিক্ষোভ প্রদর্শন করছেন, এবং সেখানে নিয়োগ নিয়ে দুর্নীতি হয়েছে নাকি এই নিয়ে বলছে। এই বিষয়ে যাদের কি বলবেন? দেখুন, আমিও শুনেছি কথাটা, এবং আপনি যে কথাটা বলছেন যে ইন্ডিয়ান অয়েলের বিষয়ে দুর্নীতি হচ্ছে, উনি কিভাবে দুর্নীতি হয়েছে সেটা তো বলবে। কেন দুর্নীতিটা কেন? ওখানে যারা শ্রমিকরা কাজ করে তারা ওখানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে নিয়ম, মানে আমি দেখুন, আমি মানে কারোর পক্ষে বলছি না, আমাদের যারা লোকেরা কাজ করে তারা কিন্তু মিনিমাম ওয়েজেসটা পায়। তারা তো আমাদেরকে কোনোদিন বলেনি যে মিনিমাম ওয়েজেস পায় না। যদি বলে তাহলে অবশ্যই আমরাও আন্দোলনে নামবো, আমরাও কন্ট্রাক্টরের বিরুদ্ধে যাব, হ্যাঁ কি না? কিন্তু তারা কেউ বলেনি। উনি কোথা থেকে কারা বলেছে আমি তা তো জানি না। উনি হঠাৎ গিয়ে ওখানে শ্রমিকদের, ওখানে অফিসারদের বলেছে যে আমাদের ১০০ জন লোক না নিলে আমরা এই মানে কোম্পানি চালাতে দেবো না, মানে ইন্ডিয়ান অয়েল বন্ধ করে দেবো, স্তব্ধ করে দেবো, এরকমই একটা আন্দোলনের জায়গায় যাচ্ছে দীর্ঘক্ষণ। তাই এটা করতে করতে আমরা শুনেছি ম্যানেজমেন্ট বলছে যে হয়তো এই শাখা কল্যাণীর যে ব্রাঞ্চ সেটা বন্ধ করে দেবে, এরকম শোনা যাচ্ছে। এখন জানি না তার সত্যতা কতটা আছে। যদি ওনাদের এই মানে এই আন্দোলন, মানে কি আন্দোলন সে ওনারাই জানে। ওখানে আমি দেখেছি আমাদের ইন্ডিয়ান অয়েলে কতজন শ্রমিক আছে আমি হাতে গুনে বলতে পারবো। কিছু বিএমএস করে ২০ জন ২৫ জন আছে, তারা ছাড়া ওই ড্রাইভার অ্যাসোসিয়েশনের কিছু লোক ছাড়া তো কেউ নেই, সব বাইরে থেকেই এসে তারা আন্দোলন, এবং তাদের ১০০ জন লোককে নিতে হবে। ওখানে ১০০ জন লোক নেওয়ার যদি ক্যাপাসিটি না থাকে তাহলে তো কি করবে যারা ইয়ের দায়িত্বে রয়েছে, ম্যানেজমেন্টের দায়িত্বে, তারা তাদের মতো চলবে, কথা বলবে। কোথাও কি লাইমলাইটে আসতে চাইছেন? অবশ্যই লাইমলাইটে আসতে যাচ্ছে। ওনাদের কোনো কাজ আছে নাকি এখন? এবং মানুষ এই যে বিজেপি সাংসদ জিতেছেন, বাস হয়ে গেছে, আর আসেন না। বিধায়ক আছেন এখানে সেরকমই, কিন্তু মানুষ কেন আমাদেরকে, মানে অন্তত এই রানাঘাট লোকসভার, বনগাঁ লোকসভাতে আমরা পরাজয় হয়েছি, আমাদের খারাপ লাগার জায়গা, কিন্তু তার সঠিকভাবে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করছি যাতে আমরা আগামী দিনে ফেরত আসতে পারি।